আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীর যে দ্বিতীয় কবিতা রয়েছে শিকার কবিতাটা, সেই কবিতা নিয়ে তোমাদের সামনে একটু আলোচনা করব। তো কবিতা আলোচনার পূর্বে তোমাদের একটু জানা দরকার যে এই কবিতাটা যিনি লিখেছেন তার লেখনী বৈশিষ্ট্য বা তার লেখার স্টাইলটা কেমন। তো শিকার কবিতাটা কে লিখেছেন? তো শিকার কবিতা লিখেছেন জীবনানন্দ দাশ। অর্থাৎ এই কবি তোমাদের সামনে একদম পরিচিত কবি, তোমরা এর আগে এনার নামও শুনেছ। তো তারই একটা কবিতা আজকে তোমাদের পাঠ্য, তো সেটা নিয়ে আজকের আলোচনা। তো দেখো, এই জীবনানন্দ দাশ, তো জীবনানন্দ দাশ একজন বিখ্যাত বাংলা কবি এবং তাকে রূপসী বাংলার কবি বলেও আখ্যায়িত করা হয়। কিন্তু তার জন্ম এবং মৃত্যু সনটা জানলে তার কাব্যের ভাষা, তার কাব্যের বৈশিষ্ট্য, তার কাব্য কৌশল বা কাব্য লেখনী আমরা বুঝতে পারব। আসলে কবি জন্মগ্রহণ করেছিলেন 1899 সালে এবং কবির মহাপ্রয়াণ ঘটে 1954 সালে। এবং সেই মহাপ্রয়াণ কিন্তু খুব ভালোভাবে নয়, অর্থাৎ কবি ট্রাম দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। তো সেরকম একজন কবি যার কবিতা আমরা যে পড়ছি এবং তার কাব্য কবিতা যে আমরা পড়ছি, এতে আমরা ভাগ্যবান। তো এই যে জীবনানন্দ দাশ, তাকে নিয়ে আমাদের আলোচনা এবং তার কবিতা নিয়ে আলোচনা, তাই তার সম্বন্ধে একটু জানা দরকার। অর্থাৎ জীবনানন্দ দাশ তিনি এমন এক ধরনের কবি যে কোনো একটা বা একটি উপমা দিয়ে তাকে আখ্যায়িত করা যায় না। কেউ কেউ বলেছেন কবি হচ্ছেন চিত্ররূপময়তার কবি, কেউ কেউ বলেছেন কবি লাশ কাটা ঘরের কবি, কেউ কেউ বলেছেন কবি অবসাদের কবি, অবসন্নের কবি, আবার কেউ কেউ বলেছেন আসলে অবসাদের মধ্য দিয়ে নতুন করে বাঁচার কবি। এ সমস্ত উপমা তো কবির রয়েছেই। তো এই যে উপমাগুলো আমি বললাম, এর দ্বারা বুঝতে পারছো যে তার কাব্য কবিতা কেমন হবে। অর্থাৎ তার কাব্য কবিতার মধ্যে যেমন এক অনাবিল আনন্দ রয়েছে, আবার রয়েছে প্রচণ্ড দুঃখ, প্রচণ্ড বেদনা, প্রচণ্ড কষ্ট। অর্থাৎ কবি এই যে তার জন্ম থেকে আর মৃত্যু পর্যন্ত বেশ কিছু ঘটনা দেখেছেন। এখানে কবি দেখেছেন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন, কবি দেখেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ফলত এই যুদ্ধ এবং ভারতবর্ষের স্বাধীনতা যুদ্ধ, এর মধ্যে মানুষের যে মনুষ্যত্ববোধ, মানুষের যে বিবেকবোধ যে অবলুপ্ত হয়ে গেছে, সেই অবলুপ্তি দেখে কবি কিন্তু ম্রিয়মাণ। অর্থাৎ কবি নিজেই যেন অবসন্ন হয়ে পড়েছে যে মানুষে এত হানাহানি, মনুষ্যত্বের অবলুপ্তি, বিবেকের অবলুপ্তি, অর্থাৎ মানুষকে ঘৃণা করছে। অর্থাৎ এই সমস্তগুলো কবি প্রত্যক্ষ করেছেন এবং কবি যা প্রত্যক্ষ করেছেন সেগুলিই কিন্তু তার কাব্য এবং কবিতার ভাষা হয়ে আমাদের সামনে জ্বলন্ত আকারে উঠে এসছে। তো আমরা অত ডিটেলস আজকে যাব না, দ্বাদশ শ্রেণী তোমরা, আমরা আস্তে আস্তে তার যে মূল কবিতা, সেই মূল কবিতায় আমরা যাব। তো আগেই বলেছি যে তার যে কবিতাটি সেটা হচ্ছে শিকার। তো শিকার কবিতা তোমরা জানি, তা কবি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটা আমাদের জানা দরকার। তার আগে বলে নিই যে এই জীবনানন্দ দাশের বেশ কিছু বিখ্যাত কাব্যগ্রন্থ রয়েছে, যেমন ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, বেলা অবেলা কালবেলা, রূপসী বাংলা, এরকম বিখ্যাত কাব্যগ্রন্থ রয়েছে। আর আমরা আজকে যে কবিতাটা পড়ছি সেটা হলো মহাপৃথিবী, এই কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। অর্থাৎ 1352 খ্রিস্টাব্দে, অর্থাৎ বঙ্গাব্দে এই কবিতাটি, শিকার কবিতাটি এই মহাপৃথিবী কাব্যগ্রন্থের অন্তর্ভুক্তি হয়। তবে এর আগেও কবিতাটি প্রকাশিত হয়েছিল 1343 বঙ্গাব্দে। বুদ্ধদেব বসুর একটা বিখ্যাত পত্রিকা ছিল, সেই পত্রিকার নাম কবিতা। এই কবিতা পত্রিকা তার প্রথম প্রকাশিত হয়েছিল, কিন্তু গ্রন্থ আকারে এই মহাপৃথিবী কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয়েই কিন্তু কবিতাটা প্রকাশিত হয়েছিল। এবার আমরা আস্তে আস্তে কবিতার ভিতরে প্রবেশ করব, শিকার কবিতায়। অর্থাৎ কবি কবিতার নাম দিয়েছেন শিকার। শিকার মানেই বুঝতে পারছো কোনো কিছু শিকার করা, অর্থাৎ কাউকে হত্যা করা। এবং এই শিকার হত্যা হতে পারে কোনো প্রাণীকে, কোনো মানুষকে, আবার হতে পারে নিজের বিবেক, নিজের মনুষ্যত্ববোধকে হত্যা করা। আমরা কবিতার অন্দরে প্রবেশ করলেই বুঝতে পারবো আসলে কবি এই কবিতায় কি বলতে চেয়েছেন। আসলে এই শিকার কবিতাটায় একটা নাটকীয় বাচনভঙ্গি রয়েছে। অর্থাৎ মনে হচ্ছে যেন কবিতার একটা শুরু থেকে শেষ পর্যন্ত
একটা নতুন নাটক তৈরি হয়েছে, একটা সংলাপধর্মী একটা বিষয়, একটা নাটকীয় ভঙ্গি যেন কবিতার মধ্যে আমরা দেখতে পাবো। এই কবিতায় কবি দুটো ভোরের ব্যবহার করেছেন। কবির যে প্রথম ভোর, সেই ভোরে রয়েছে এক অনাবিল আনন্দ। প্রকৃতির মেলায় কবি যেন বিচরণ করেছেন, কবির ডানা মিলে কবি প্রকৃতিতে ভাসতে চেয়েছেন। কিন্তু আমরা যখন দ্বিতীয় ভোরে যাব তখন দেখব কবি সেই অবসাদ। কবি দেখতে পেয়েছেন মানুষের বিবেকহীনতা, কবি দেখতে পেয়েছেন মানুষের বিবেকের অবলুপ্তি। তো আমরা প্রথমে যে ভোরের কথা বললাম সেই ভোরে আমরা ফিরে যাই। প্রথম যে ভোর দিয়ে কবিতাটা শুরু হয়েছে, অর্থাৎ এক অনাবিল আনন্দ, এক ভোর, এক ভোরের সৌন্দর্য দিয়ে, এক জঙ্গলের, এক প্রকৃতির, এক অরণ্যের ভোরের সৌন্দর্য দিয়ে কবিতা তিনি শুরু করেছেন। এবং তিনি শুরুতেই বলেছেন যে আকাশের রং ঘাস ফড়িংয়ের মতো নীল, শুধু নীল নয়, কমলও বটে। আবার কবি লক্ষ্য করেছেন, কবি প্রত্যক্ষ করেছেন যে শুধু নীল নয়, চারিদিকে সবুজের বাতাবরণ, সবুজ যেন ছায়া বিস্তার করে রয়েছে। সেটা বর্ণনা করতে গিয়ে কবি বলেছেন যে চারিদিকে পেয়ারা ও নোনা গাছ টিয়ার পালকের মতো সবুজ। অর্থাৎ ওই যে বললাম, কবি চিত্তরূপময়তার কবি, অর্থাৎ চিত্তরূপ প্রকৃতির মধ্য দিয়েই কবি যেন তার বর্ণাঢ্য ভাষা আমাদের সামনে তুলে ধরেছেন। আবার কবি লক্ষ্য করেছেন যে একটি তারা আকাশে উজ্জ্বল আকারে দেখা দিয়েছে, সে তারা সবসময় যেন আলো বিতরণ করছে। সেই তারার সঙ্গে কবি এক বাসর ঘরের নারীরও তুলনা করছেন, যেটা গ্রামীণ নারী, এবং তার লজ্জা আভা সেটাও তিনি প্রত্যক্ষ করতে ছাড়েননি। এরকম করতে করতে কবি তার কাব্যের আরও ভিতরে প্রবেশ করেছেন, কবিতার আরও ভিতরেও কিন্তু প্রবেশ করেছেন। কবি কবিতায় দেখেছেন যে এই কবিতাটা এক অরণ্যের কবিতা, অরণ্যের ভিতরের কবিতা। তখন বেশ ঠান্ডা, শীতকাল টাইম, এবং জঙ্গলে দেশওয়ালিরা বসবাস করে, অর্থাৎ একমাত্র জঙ্গলে যাদের অধিকার তারাই বসবাস করে। সেই দেশওয়ালিরা প্রচণ্ড ঠান্ডায় ভোরবেলা যাতে তাদের শরীর ঠান্ডা না হয়ে যায়, করার জন্য বা গরম রাখার জন্য তারা কি করেছে, অশ্বত্থ পাতা দিয়ে তারা আগুন জ্বালিয়েছে, অর্থাৎ তাদের শরীরটা যাতে গরম থাকে। কিন্তু এই যে গরম থাকা এবং আগুন জ্বালানো, সেখানেও কিন্তু কবি উপমা প্রয়োগ করেছেন। কেমন উপমা প্রয়োগ করেছেন? কবি বলেছেন যে দেশওয়ালিরা যে আগুনটা জ্বেলেছে, সে আগুনটা কেমন? আগুনটা হচ্ছে মোরগ ফুলের মতো লাল আগুন। অর্থাৎ কবি কিন্তু সমস্ত জায়গায় তার উপমা প্রয়োগ করেছেন। আবার কবি যখন দেখছেন যে তো ভোর প্রায় শেষালগ্ন, ভোর শেষ হয়ে আসছে, আস্তে আস্তে আমাদের রবি অর্থাৎ সূর্য সে কিরণ দিতে আরম্ভ করেছে, সেখানেও কবি থেমে থাকেননি। সেখানেও কবি বলছেন যে যখন সূর্য আস্তে আস্তে তার তীব্রতা বাড়াচ্ছে, তখন দেশওয়ালিদের যে জ্বালানো আগুন সেটা আস্তে আস্তে কিন্তু ম্রিয়মাণ হয়ে পড়েছে, অর্থাৎ তার রং কিন্তু আর লাল নেই, তার রং কেমন হয়ে গেছে, বলছে কুসুমের মতো নেই আর, তাহলে কেমন হয়ে গেছে, একটু বিবর্ণ হয়ে গেছে। কেমন বিবর্ণ? কবি আবার উপমা প্রয়োগ করেছেন, রোগা শালিকে হৃদয়ের বিবর্ণর ইচ্ছার মতো। এই রোগা শালিক তোমাদের একটু বলে নিই, কবির প্রত্যেক কাব্য কবিতায় কিছু না কিছু পাখির উল্লেখ রয়েছে, আর আছে মৃত্যুর উল্লেখ। এখানে ছিল রোগা শালিক, অর্থাৎ এই রোগা শালিকের মধ্য দিয়ে ভোরের প্রকৃতির যে অনাবিল আনন্দ তা যেন আস্তে আস্তে ম্রিয়মাণ হয়ে আসছে, এটাই বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু কবি আবার বলছেন যে সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। অর্থাৎ দেখো চারিদিকে গাছপালা রয়েছে, আস্তে আস্তে সূর্য উঠেছে, এবার সূর্য কি করেছে, তার কিরণ দিচ্ছে। সেই সূর্যের কিরণে, অর্থাৎ সেই সূর্যের কিরণ সমস্ত গাছপালার মধ্যে পড়ছে, এবং ভোরের শিশিরও তো গাছপালা লেগে রয়েছে। ফলত যখন সেই জলগুলো ঝলমল করছে, অর্থাৎ সেই শিশিরগুলো ঝলমল করছে, তখন কবি তার সেই চিত্তরময়তার ব্যাখ্যায় বলেছেন যে যেন মনে হচ্ছে ময়ূর ডানা মেলে উড়ে যাচ্ছে। অর্থাৎ কবি কিন্তু প্রত্যেকটা জায়গায় প্রকৃতির খামতি রাখেনি, প্রকৃতির যে সৌন্দর্য, প্রকৃতির যে অনাবিল আনন্দ তা তিনি বিস্তার করেই চলেছেন। এই পর্যন্ত ঠিক ছিল, কবি আনন্দে ছিল, কবির মধ্যে কোনো বিষাদ ছিল না। কিন্তু সবসময় কবি আনন্দ পাননি, কারণ দেখো কবির নাম জীবনানন্দ দাশ। কিন্তু আমার মনে হয় আসলে কবির নামটাই যেন কবির জীবনের ব্যঙ্গ। যার নাম জীবনের আনন্দ, সে কিন্তু আনন্দ পায়নি। তার জন্ম থেকে আর মৃত্যু পর্যন্ত মানুষের মনুষ্যত্ববোধের অবলুপ্তি ছাড়া, বিবেকের অবলুপ্তি ছাড়া তিনি কোনো কিছুই পাননি।
সবসময় দুঃখই পেয়েছেন। কবির মৃত্যু ট্রাম দুর্ঘটনায়। আশ্চর্য লাগে, তাই না? আসলে আশ্চর্য লাগারই কথা। ট্রাম খুব আস্তে চলে, তার ধাক্কায় মারা গেছে জীবনানন্দ দাশ ছাড়া এমন ব্যক্তি খুঁজে পাওয়া মুশকিল, হয়তো গুগল সার্চ করলেও তোমরা পাবে না। কিন্তু কবি মরেছেন। আসলে কবি প্রচণ্ড ভাবতেন, কি ভাবতেন, যে মানুষ তো রক্ত মাংসের, সে তো পশু নয়, তার মধ্যে বিবেক থাকবে না, তার মধ্যে মনুষ্যত্ব থাকবে না, সমস্ত কিছু শেষ হয়ে যাবে। কিন্তু কবি এই মানুষের অবলুপ্তি দেখে, মানুষের বিবেকের অবলুপ্তি দেখে কবি যেন একেবারে ঝিমিয়ে পড়েছিলেন। কবি তাদের কথা ভাবতে ভাবতে রেল লাইন পেরোতে গিয়ে, ট্রাম লাইন পেরোতে গিয়ে যেন ধাক্কা লেগে মারা গেলেন। অর্থাৎ কবি নিজে মারা যাননি, কবিকে যেন কেউ মেরেই ফেলল। কবির মানুষের জন্য চিন্তা, মানুষের জন্য ভাবনা, এটা করতে করতে কবি যেন আমাদের ছেড়ে চলে গেলেন। কিন্তু দিয়ে গেলেন আমাদের কাছে খুব সুন্দর সুন্দর কাব্য এবং কবিতা, এবং মানুষের যাতে বিবেক বোধগুলো ফিরে আসে তার এক বর্ণাঢ্য ইতিহাস, তার এক ঐতিহাসিক দলিল। তো আমরা যে অনাবিল ভোরের কথা বলেছিলাম, সেই ভোর শেষ। নাটকীয় ভঙ্গিতে কবি দ্বিতীয় ভোরের বর্ণনা করেছেন। সেটা আমাদের কাছে খুবই কষ্টের, খুবই দুঃখের, কিন্তু কিছু করার নেই। কবির কাব্য, কবির কবিতা, কবি যা ভেবেছেন তাই করেছেন, এবং সত্যিই যা বলেছেন তার মধ্যে কোনো মিথ্যে নেই। কবি যা দেখেছেন তাই লিখেছেন। কবি দেখেছেন এরকম এক রাত্রিবেলা, ভোর রাত্রিবেলা থেকে একটা চিতা বাঘিনী একটা হরিণকে তাড়া করে বেড়াচ্ছে। কিসের জন্য? শিকার করার জন্য। কারণ আমরা জানি খাদ্য যে শৃঙ্খল রয়েছে তাতে আমরা জানি বাঘ সবসময় কাকে খায়, হরিণকে খায়, তোমরাও জানো। তা বাঘের যে স্বাভাবিক বৈশিষ্ট্য, চিতা বাঘিনীর যে স্বাভাবিক বৈশিষ্ট্য, সেই হরিণকে খুঁজে বেড়াচ্ছে এবং একটা হরিণকে সে লক্ষ্য স্থির করেছে, তাকেই সে হত্যা করবে, তাকেই সে শিকার করবে, তাকেই সে ভক্ষণ করবে। কিন্তু বাঁচার অধিকার তো সবার রয়েছে, অর্থাৎ হরিণেরও কিন্তু বাঁচার অধিকার আছে। তাই হরিণ কি করেছে, যখন তার পিছনে ওই চিতাবাঘ রাত্রের অন্ধকারে, ঘন কালো অন্ধকারে যখন তাড়া করেছে, তখন সে কিন্তু বিভিন্ন জঙ্গলের মধ্য দিয়ে সে বারবার কি করেছে, বাঁচার চেষ্টা করেছে। সে নক্ষত্রহীন মেহগনির মতো অন্ধকারের সুন্দরী বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে বেরিয়েছে। অর্থাৎ কি, সে বিভিন্ন জঙ্গল পেরিয়ে বাঘের হাত থেকে বাঁচার চেষ্টা করছে। এই জঙ্গল থেকে সে জঙ্গল, ও জঙ্গল থেকে সে জঙ্গল, মেহগনি থেকে অর্জুন, অর্জুন থেকে মেহগনি, অর্থাৎ যাতে সে বাঘের লক্ষ্যের আড়ালে সে চলে যেতে পারে। এরকম যখন বাঘে এবং হরিণের লুকোচুরি খেলা চলছে, আস্তে আস্তে ভোর হয়ে এসছে। যখন ভোর হয়ে এসছে তখন কিন্তু এই হরিণ কিন্তু আশাবাদী, সে বাঁচবে। কারণ দিনের আলো ফুটলে বাঘ লুকিয়ে যাবে, তাকে আর হত্যা করতে বা শিকার করতে কিন্তু পারবে না। এটা তার আত্মবিশ্বাস। কিন্তু সেই আত্মবিশ্বাসটা আমরা পরে আর দেখতে পাচ্ছি না। তা কী করেছেন, সেই যখন ভোরের আলো ফুটেছে, সেই সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল, কবি বলেছেন। অর্থাৎ ভোরের আলো বেরোলেই কিন্তু বাঘ তার পিছু হয়তো ছেড়ে দেবে, কারণ তারও লুকানোর জায়গা দরকার, নারে সেও আহত হতে পারে, সেও কারুর দ্বারা শিকার হতে পারে, এই তার বিশ্বাস। তো সারা রাতের যে ক্লান্তি, সেই ক্লান্তি তো তার রয়েছে। তাই সে যখন ভোর হয়েছে তখন সে কি করেছে, সে বাইরে বেরিয়ে এসছে। বাইরে বেরিয়ে কচি বাতাবির মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তারপরে তার ইচ্ছা যে তা তো খিদে লেগেছে, সারা রাত খাওয়া হয়নি, সে ওই ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কবি সেই ঘাসকেও কিন্তু উপমা প্রয়োগ করেছেন, কীরকম, বাতাবি লেবুর মতো। এবার সারা রাতের তো ক্লান্তি, সে তো ছুটে বেরিয়েছে। তাই সে কি করেছে, সে তার এই ক্লান্ত শরীরটাকে একটু আরাম দেওয়ার জন্য, একটু যাতে কষ্ট লাঘব হয় সেটা দেওয়ার জন্য একটা তীক্ষ্ণ ঠান্ডা জলে সে নেমেছে, শীতল জলে সে নেমেছে। কেন নেমেছে? কারণ শরীরটা যেন তার একটু ভালো লাগে। বাস্তবেই দেখবে আমরা কোনো রাত জাগলে কি করি, সারা রাত জাগলাম, কোনো অনুষ্ঠানে গেলাম, তো সকালবেলায় এসে আমরা প্রথমে কিন্তু স্নানটা করে নিই, করে নিয়ে একটু খেয়ে একটু ঘুমিয়ে, তাহলে আমাদের শরীরটা কী হয়, সুস্থ হয়ে যায়। এটা হরিণের পক্ষেও তাই, হরিণও তাই করার চেষ্টা করেছে। সে ওই ঘুমহীন চোখেই সে ওই স্রোতের মধ্যে নেমেছে, এই পর্যন্ত ঠিক ছিল। এবং তখন চারিদিকে সবে অন্ধকার ছেড়ে ভোরের আলো বেরিয়েছে। কিন্তু এই যে হরিণ, সে যে স্বাদ করেছিল, সুন্দর স্বাদ, সেই স্বাদে যে অন্য যে হরিণী আছে তাকে চঙ্গ লাগিয়ে দেওয়ার জন্য
এই জলে নেমেছিল, তার সৌন্দর্য বিস্তার করেছিল, কিন্তু সেই সৌন্দর্য কিন্তু স্থায়ী হয়নি। কারণ আমরা সেই মনুষ্যত্ববোধ বিবেকহীনতা বলেছিলাম, তার পরিচয় এবার আমরা পাব। অর্থাৎ এই হরিণটা নিজেকে রক্ষা করার জন্য সারা রাত ধরে সে ঘুরে বেরিয়ে শরীরের ক্লান্তি দূর করার জন্য যখন জলে নামলো, কবির ভাষায় এক অদ্ভুত শব্দ। কিসের শব্দ? বন্দুকের শব্দ। অর্থাৎ যে হরিণ, এ কিন্তু মানুষের দ্বারা হত্যা হতে পারে, মানুষের দ্বারা শিকার হতে পারে, সভ্য মানুষের দ্বারা তার জীবন শেষ হয়ে যেতে পারে, তা কিন্তু সে আশা করেনি। কিন্তু ঘটল তাই। একটা বন্দুকের আওয়াজ আর নদীর জল হয়ে উঠল মচকা ফুলের মতো লাল। তারপরে কি হলো? আগুন জ্বলল আবার, উষ্ণ লাল হরিণের মাংসে তৈরি হয়ে এলো। নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প। টেরাকাটা মানুষের। টেরাকাটা মানে কি? অর্থাৎ যারা মাথা ছানে। সিগারেটের ধোঁয়া, কারা সিগারেট খায়? আধুনিক সভ্য মানুষ সিগারেট খায়। অর্থাৎ চারিদিকে বন্দুক ছড়িয়ে আছে, সিগারেটের ধোঁয়া রয়েছে, আর লাল গরম মাংস তৈরি রয়েছে। কিসের মাংস? যে হরিণটা বাঁচতে চেয়েছিল, বন্য পশুর থেকে সে বেঁচে গিয়েছিল, হিংস্র পশুর থেকে সে বেঁচে গিয়েছিল। কিন্তু আমরা যাকে সভ্য মনে করি, আধুনিক মনে করি, যাদের বিবেক আছে বলে মনে করি, তার হাত থেকে কিন্তু এই হরিণটা বাঁচতে পারল না। অর্থাৎ তাদের এই শহুরে মানুষের যে লোভ, লালসা, এই চরিতার্থ করার জন্য তারা একটা সুন্দরী বাদামি রঙের যে হরিণ তাকে হত্যা করল। তাহলে তোমরা এবার বোঝো ছাত্রছাত্রীরা, যে মানুষের মধ্যে বিবেক বুদ্ধি আছে। আসলে আমরা জামা প্যান্ট, ধুতি পাঞ্জাবি, সুন্দর সুন্দর পোশাক, মাথা ছানি, সিগারেট ফুঁকি, আমরা মনে করি আসলে আমরা প্রচণ্ড সভ্য, আমরা প্রচণ্ড আধুনিক, অর্থাৎ আমাদের মতো আধুনিক বোধে আর কিছু নেই। কিন্তু আসলে এই চামড়ার নিচে লুকিয়ে রয়েছে একটা ভয়ঙ্কর রাক্ষস, একটা বিবেকহীনতা, একটা হিংস্রতা, যা ভয়ঙ্কর বাঘের থেকেও ভয়ঙ্কর। অর্থাৎ এই বিবেক বুদ্ধি মানুষের মধ্যে নেই, সব হারিয়ে গেছে। মনুষ্যত্ব বোধ আজ অবলুপ্তি। কবি জীবনানন্দ দাশ তার কাব্য কবিতায় তো তাই বলেছেন। তাই তিনি ভেবেছেন যে আসলে আজ মানুষের মধ্যে থেকে বিবেক বুদ্ধি এগুলো নাশ হয়ে গেছে। আজ মানুষ বিবেক দিয়ে ভাবে না, মনুষ্যত্ব দিয়ে ভাবে না। তাদের লোভ চরিতার্থ করার জন্য তাদের মনুষ্যত্ব বোধটাকে আজ বিসর্জন দিয়েছে। কবি জীবনানন্দ দাশ তার শিকার কবিতায় এক অদ্ভুত শিকারের কথা বললেন। যার দ্বারা যার শিকার হওয়ার কথা, সেভাবে সে শিকার হলো না। আর যার দ্বারা শিকার হওয়ার কথা ছিল না, তার দ্বারাই সে শিকার হলো, অর্থাৎ সভ্য মানুষের দ্বারা। অর্থাৎ কবি এই কাব্য, এই কবিতার মধ্য দিয়ে সভ্য মানুষের প্রতি এক তীব্র ঘৃণা ছুড়ে দিয়েছেন, যে তোমরা এমন সভ্য মানুষ যে তোমাদের হাত থেকে একটা নিরীহ হরিণও বাঁচতে পারে না। আসলে তোমরা সভ্য নও, তোমরা হচ্ছে বর্বর। তোমাদেরও বেঁচে থাকার যেন অধিকার নেই, যতক্ষণ না তোমাদের মধ্যে নতুন করে বিবেক, মনুষ্যত্ববোধগুলো আবার জেগে ওঠে। কিন্তু কবি জীবনানন্দ দাশ শুধু কিন্তু এই অনুভূতির কথা বলেননি, কবি কিন্তু আশাবাদীও। কবি আশা করেছেন যে একদিন আবার পুনরায় মানুষের মধ্যে বিবেক, মনুষ্যত্ববোধ এগুলো জেগে আসবে, আবার নতুন সকাল হবে, আবার নতুন সূর্য উঠবে, আবার একদিন হরিণের ভয় থাকবে না, আবার একদিন মানুষের ভয় থাকবে না। আজকে এই পর্যন্ত। আশা করি ছাত্রছাত্রীরা তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো কমেন্টে বলো, আমি চেষ্টা করব তোমাদের বুঝিয়ে দেওয়ার।